News HD Live augments the truth. ABC News HD Live augments the truth. মানুষের যে ইচ্ছা তাকে একমাত্র কংগ্রেস সম্মান দিতে পারে, কিন্তু কংগ্রেস সম্মান দিতে গেলে আমি এই রাজ্যের আপনাদের কাছে যখনই গিয়েছি আমি বলেছি আপনারা কংগ্রেসের শক্তি, আপনাদের ঐক্য, আপনাদের একতাই কংগ্রেসের শক্তিশালী করবে। যে শক্তি এই রাজ্যের মানুষের হয়ে লড়াই করতে পারবে। এবং আমি ঘুরতে ঘুরতে আমি আপনাদের সঙ্গে কথা বলে এইটুকু আমি দেখতে পেয়েছি এবং আমি বিশ্বাস করি আজকে ত্রিপুরা রাজ্যের সাধারণ যারা কর্মী তারা ঐক্যবদ্ধ, তারা লড়াই করার জন্য প্রস্তুত। আজকে এই বিজেপি সরকার কোন প্রতিশ্রুতি রক্ষা করেনি। এখন যখন বিজেপির সমস্ত কর্মকর্তা নেতারা বুঝতে পারছেন ক্ষমতায় আর থাকতে পারবো না, আজকে লুটপাটের রাস্তায় নেমেছে। পাহাড়ে বিজেপি আইপিএফটি কোন জায়গা দখল করবে, কোন অফিসের লুটপাট করবে, এইগুলি নিয়ে প্রতিদিন মারামারি হচ্ছে, খুন পর্যন্ত হচ্ছে, রক্তাক্ত হচ্ছে। সেখানে আইপিএফটির প্রাধান্য থাকবে না বিজেপির প্রাধান্য থাকবে? কোন কোন অফিসে তালা লাগিয়ে দিচ্ছে। বিজেপির সাংসদ আজকে প্রকাশ্য বলছে যে আইপিএফটি এনএলএফটির সহযোগী, আইপিএফটি এনএলএফটির সহযোগী হয়ে পাহাড়ে অশান্তি সৃষ্টি করছে। জানেন এই অপরাধ শাস্তিযোগ্য, যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার উচিত। যেখানে বিজেপি দলের পূর্ব আসনের লোকসভার যিনি সাংসদ উনি প্রেস কনফারেন্স করে বলেছেন আইপিএফটি সন্ত্রাসবাদী দলের সঙ্গে সহযোগিতা কাজ করছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, আপনার সাংসদ যেটা বলেছে সেটা যদি হয় তাহলে আপনি আইপিএফটিকে নিয়ে কিভাবে সরকার করছেন? ওদেরকে জেলে থাকার কথা। আইপিএফটি 15 তারিখ পাহাড়ে বন্ধের ডাক দিয়েছে, দাবি ত্রিপুরা ল্যান্ড। সরকার করছে বিজেপির সঙ্গে। মাননীয় মুখ্যমন্ত্রী এনসি দেববর্মাকে পাশে বসে বলছেন, প্রেস কনফারেন্সে বলছেন যে ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা ল্যান্ড হবে না, আর এনসি দেববর্মা চুপ করে বসে আছেন পাশে, কোনো আওয়াজ নেই। আর বাইরে এসে ত্রিপুরা রাজ্যে
যারা শান্তিপ্রিয় জনজাতির যুবক তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন ত্রিপুরা ল্যান্ডের স্লোগান দিয়ে। এনসি দেববর্মা ভালো করে জানেন ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা ল্যান্ড কোনোদিনই হবে না। যাদের সঙ্গে সরকার করছে ওনাকে পাশে বসে বলছে ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা ল্যান্ড হবে না, উনি কোনো প্রতিবাদ করেন না। এমন একটা অবস্থায় যাওয়ার পরে আজকে ত্রিপুরা রাজ্যের সমস্ত শাসন ব্যবস্থা, আইন শৃঙ্খলা বলবেন সব মুক্ত করে ত্রিপুরা রাজ্যের মানুষের ডেভেলপমেন্ট, মানুষের যে ন্যায় সেটা নিয়ে আজকে কোনো চিন্তা ভাবনা নেই। যে প্রতিশ্রুতি দিয়েছি আমাদের যারা মানুষ এই রাজ্যের মানুষ বেকার সমস্যা, আমি বলেছি আপনারা জানেন ত্রিপুরা রাজ্যের চিট ফান্ডের কারণে 14 লক্ষ লোক প্রচারিত, কয়েক হাজার কোটি টাকা এই রাজ্যের সাধারণ মানুষকে লুটেপুটে নিয়েছে। বামফ্রন্ট এই চিট ফান্ডের ওদেরকে সুযোগ করে দিয়েছিল, যার ফলে এই রাজ্যের মানুষকে লুটেছিল। ঠিক করবেন কি করেন। আজকে আমরা চেয়েছিলাম কামানচন্দ্র পর্যন্ত যেতে, আমাদেরকে দেবে না, যে কোনো যারা কত বড় ব্যারিকেড জল কামান নিয়ে বসে আছে, ওনারা বলছেন আমরা এখানে সিটি সেন্টার পর্যন্ত আমরা যেতে পারবো, আপনারা কি রাজি? আমরা এখানে তাহলে চলুন আমরা এখান থেকে একটু হেঁটে তারপরে এখানে এসে যেমন আমরা আজকে আমি কোনো রকমের পুলিশের সঙ্গে আপনারা মহোৎসব দিয়ে এসেছেন, বাড়ি ফিরে যেতে হবে, সময় নেই, এখানে করলে ওরা গ্রেপ্তার করবে, আপনাদেরকে আমি ফরজ করাতে পারবো না। সেই জন্য চলুন বৃহত্তর আন্দোলন যেটা রাজভবন অভিযানের জন্য রেডিও নভেম্বর মাসে হাজার হাজার লোক নিয়ে আমরা রাজভবন করবো, বাধা করলে পুলিশের গুলিকে আমরা স্তব্ধ করে দেবো। সেই দিনের জন্য রেডি থাকবো, আসলে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো রাজভবনে। চলুন আমরা এখানে বেকার সমস্যার সমাধান করব। আমরা গিয়েছিলাম কংগ্রেসের ডেলিগেশন, সেখানে আমরা হসপিটালে, আপনারা জানেন আজকেও দিয়েছে হসপিটালের কি অবস্থা। একটা কোনো সরকার আছে এটা বিশ্বাস করা মুশকিল। আজকে মানুষ হসপিটালে যদি ভয় দেয় মানুষ হসপিটালে যাওয়া মানে মৃত্যু। 10,300 থেকে আনন্দবাড়ি আমরা দেখার সময় সত্যিকারের ট্রাইবেল এরিয়ার কথা আগরতলা মিউনিসিপালিটি আরো অন্যান্য মিউনিসিপালগুলি অব্যবস্থা আমরা তুলে ধরেছি। আমরা একটা পরিকল্পনা আমরা ওনাদেরকে প্রস্তাব দিয়েছি এবং সময় বেঁধে দিয়েছি। সেই জন্য আমরা অপেক্ষা করছি মুখ্যমন্ত্রীর উত্তরের জন্য। এবং আমি আপনাদের কাছে, আপনার দূর দূরান্তগুলিতে দেখছেন, আপনাদের আবার ফিরে যেতে হবে, সেই জন্য আপনাদের কাছে আমার একটা আবেদন, প্রত্যেকটা ব্লক কংগ্রেস কমিটিকে আমি আগেও বলেছি, আপনারা কাজ করুন। প্রদেশ কংগ্রেস, এআইসিসি আপনাদেরকে সর্ব রকমের সহযোগিতা করবে এবং মদত দেবে, সর্ব রকমের সহযোগিতা করবে। যারা কাজ করছেন তাদেরকে কংগ্রেস সম্মান করে, যারা ব্লক প্রেসিডেন্ট আছেন, যারা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছেন, যারা বিধায়ক আছেন, যারা এমপি, সবাইকে আমি বলছি প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে আপনারা কাজ করুন। যারা পদে আছেন কারোর কথা রাখার কোনো ভয় নেই, আমি আপনাদের পাশে আছি। আমি জানি আপনারা কিভাবে বামফ্রন্টের মধ্যে লড়াই করে নিশ্চয় হয়েছেন, তারপরে কংগ্রেস করছেন। কিন্তু একটা বার্তা, কংগ্রেসকে ক্ষমতায় আসলে মানুষ আনতে হবে, মানুষ যেটা চাইছে সবাই কাজ করতে হবে। আমরা আজকে এই সভা আমি আপনাদের কাছ থেকে নিশ্চয়ই আশা করবো যে আমরা এখান থেকে ফিরে যাচ্ছি, আমরা কোন রকমের দলীয় শৃঙ্খলা বন্ধ করবো না। দলের প্রতি যারা করে তাদেরকে চিহ্নিত করে আমরা দল থেকে আমরা বাইরে রাখবো, দলের মধ্যে কোনো অন্তর্ভাগ চলবে না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, সোনিয়া গান্ধীর সঙ্গে আমার কথা হয়েছে, উনি বুঝতে পেরেছেন ত্রিপুরা রাজ্যের মানুষ বিজেপিকে আর ক্ষমতা চায় না। পাশাপাশি
উনি আমাকে নিশ্চিত করতে বলেছেন এমন ভাবে রোডম্যাপ তৈরি করো, এই যে অত্যাচারিতা, এই যে সিপিএম এই পার্টিটা যাতে ক্ষমতা না আসে। কিন্তু আপনারা বিজেপি হয়ে যাবে, আপনারা যদি কাজ না করেন, সিপিএম কিন্তু উকি মারছে আমার ক্ষমতা আসার জন্য, সেই রাস্তাটাকে সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। এবং আমি বিশ্বাস করি আপনাদের ঐক্য, আপনারা যে যারা আছে যুবকরা যারা এসছেন, যে পরিমাণে এসছেন, আমি বিশ্বাস করি এই যুব সংখ্যা সামনের দিনে এই রাজ্যে কংগ্রেসকে ক্ষমতা প্রতিষ্ঠিত করবে এবং প্রদেশ কংগ্রেস আপনাদের সঙ্গে এবং এআইসিসি সোনিয়া গান্ধী উনি কথা দিয়েছেন আজ আগামীকালকে আমাদের সর্বভারতীয় সম্পাদক নাগরাজি আসছেন, এখানে বসে আমাদের সঙ্গে কথা বলবেন। সোনিয়া গান্ধী ওনাকে পড়াচ্ছেন, এখানে থেকে উনি ফিরে যাবেন, এখানে রোড ম্যাপ নিয়ে ফিরে যাবেন, সোনিয়া গান্ধীর সঙ্গে আলাপ করবেন। একটাই টার্গেট কংগ্রেসের, এই রাজ্যে বিজেপিকে তাড়াতে হবে, সিপিএমকে আর ক্ষমতা আসতে দেওয়া যাবে না। সেই জন্য আপনাদের সহযোগিতা পায় এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। আপনারা আপনারা যারা ব্লক প্রেসিডেন্ট আছেন, মিটিংয়ে এসেছে আমার সঙ্গে একটু দেখা করে যাবেন, যেটা আমি এখানে বলতে পারছি না, আমি আপনাদেরকে বার্তা দেবো। আপনারা 5 মিনিটের জন্য আরেকজন যারা ব্লক প্রেসিডেন্ট সবাই কথা নেই, আমি কথা বলবো। সবাইকে ধন্যবাদ। রয়েছেন একই রূপে বসেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 30 মাসে ত্রিপুরা রাজ্যটাকে শেষ করে দিয়েছেন। আজকে 30 মাসের মাথায় ওনাদের কিছু সংখ্যক মন্ত্রী, কিছু সংখ্যক এমএলএ ধারণা হয়েছে এ রাজ্যের মানুষ আর বিজেপি ক্ষমতা আসতে পারবে না। আরম্ভ হয়েছে ক্ষমতা, কে কতটুকু ক্ষমতা দখল করে, কে কতটুকু কামাই করবে। আজকে বিজেপি একটা দাবি করত আমাদের দলকে নির্দিষ্ট বিজেপির ক্ষমতায় আসার আগে ওদের সদস্য সংখ্যা সাপোর্টার 2% মিশেছিল। ভোট দিয়েছিল মানুষ সিপিএমকে অপসারণ করতে গিয়ে। ত্রিপুরা রাজ্যে যেদিন 18 সালে যে নির্বাচন হয় তখন কিন্তু যারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভোট দিয়েছে তারা কিন্তু বিজেপির সদস্য হয়নি। বামফ্রন্ট হটাতে গিয়ে তারা বিজেপিকে ক্ষমতায় এনেছে। আজকে যে আশা তারা নিয়েছিল তারা মুখ খুলে দিচ্ছে। বিজেপির মধ্যে আতঙ্ক। আজকে দেখলাম কয়েকদিন ধরে দেখছি একটা দল চাইছে মুখ্যমন্ত্রীকে গতিচ্যুত করতে। কিছু লোক আজকে পর্যন্ত শুনলাম 12 জন দিল্লিতে ধর্ণা দিয়ে বসে আছেন বিজেপি বিপ্লব ঘটা। একজন রাজ্যটা সম্পূর্ণভাবে সর্বদিক থেকে রাজ্যের মানুষ অবস্থায় ভুগছে। কোন কর্মসংস্থান নেই, সামনের দিনের কোন পরিকল্পনা নেই। একটা রাজ্যে সরকার এসে তার একটা রোড ম্যাপ থাকতে হবে যে আমি যে প্রতিশ্রুতিগুলি দিয়েছি এইগুলি কিভাবে পালন করব, কর্মচারী বেকার সমস্যা আমি কিভাবে সমাধান করব, সরকারি চাকরি দিয়ে রাজ্যের বেকার সমস্যার সমাধান করে দিতে হবে। আমাদের এক সময় আমাদের মুখ্যমন্ত্রী সুমন সেনগুপ্ত 72 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী হন। উনি বুঝতে পেরেছিলেন ত্রিপুরা রাজ্যের যে বেকার তাদের যদি সমস্যার সমাধান করতে হয় তাহলে সরকারি চাকরি করা সম্ভব হয়। ত্রিপুরাকে শিল্পায়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। উনি তখনকার দিনে আপনারা জানেন 72 সালে কত টাকা আসতো কর্মচারীর বেতন রাশি। সরকার বিআরটিসির মতন একটা প্রজেক্ট করেছিলেন এবং এই প্রজেক্টের বাস আপনারা জানেন ত্রিপুরা রাজ্যের এমন কোনো আনাচে কানাচে যেখানে বিআরটিসি বাস দিত না। হাজার হাজার ত্রিপুরা রাজ্যের বেকারদের কর্মসংস্থান হয়েছিল। তারপরে ওনার নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের জুট মিল হয়েছিল। সেখানে হাজার হাজার কম বেকারদের সমস্যা, বেকার সমস্যার সমাধান হয়েছিল। তারপরে খান্দেশ্বর মিল, শান্তিবাজারের সুগার মিল ওনার নেতৃত্বে স্টাবলিশ হয়েছিলেন। সেখানে বিরাট সংখ্যক বেকার সমস্যার সমাধান হয়েছিল এবং সেটাকে চালাতে গিয়ে 25 বছরের অপশাসনে ক্ষমতাচ্যুত করেছিল ওই রাজ্যের মানুষ।
অনেক প্রত্যাশা নিয়ে এই রাজ্যের মানুষ বিজেপিকে ক্ষমতায় এনেছিল। তার সঙ্গে ছিল কতগুলি প্রতিশ্রুতি, যেগুলি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের অর্থমন্ত্রী এবং বিজেপির তখন তদানীন্তকালের সভাপতি অমিত শাহ প্রেস কনফারেন্স করে বলেছিলেন ভিশন ডকুমেন্টে যেসব প্রতিশ্রুতি, সেগুলি ক্ষমতায় আসলেই প্রথম ক্যাবিনেটে সেগুলি রূপায়িত হবে। মানুষ বিশ্বাস করেছিল ভারতবর্ষের অতীত প্রধানমন্ত্রীদেরকে দেখে, ভারতবর্ষ স্বাধীন হয়েছে থেকে বিজেপির প্রধানমন্ত্রী অটল বিহারী বাস পর্যন্ত যারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ারে বসেছিলেন, ভারতবর্ষের মানুষ দেখেছে এই একটা চেয়ারে যারা বসে প্রধানমন্ত্রী ভারতবর্ষের মানুষের কাছে মিথ্যে কথা বলে না। কিন্তু দেখা গেছে আজকে যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ারে বসে আছেন, শুধু মিথ্যে নয়, মিথ্যেটা আজকে ওনার অভ্যাসে পরিণত হয়ে গেছে। প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন, আপনারা শুনেছেন 100 দিনের মধ্যে সমস্ত কালো টাকা ভারতবর্ষে নিয়ে আসবেন এবং প্রতিটা ভারতবর্ষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকিয়ে দেবেন। ক্ষমতা আসার পরে একদিনের জন্য সেই কথা মুখে আনেননি। প্রতি বছর 2 কোটি বেকারকে চাকরি দেবেন বলেছিলেন। আজকে ভারতবর্ষে মোদীর শাসনকালে 7 বছরে ভারতবর্ষে 62 কোটি লোক, শিক্ষিত অশিক্ষিত 62 কোটি লোক আজকে কর্মচ্যুত হয়েছেন। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স বিশ্বের একটা বিশ্বস্ত সংস্থা সতর্কবাণী উচ্চারণ করেছে, ভারতবর্ষ বিশ্বের মধ্যে অন্যতম দরিদ্রতম ক্ষুধাপীড়িত দেশ। মোদী যেভাবে সরকারটা চালাচ্ছেন, এই অবস্থার যদি আর কোনো পরিবর্তন না ঘটে, আগামী 6 মাসের মধ্যে ভারতবর্ষের 65% লোক তার দৈনন্দিন যে খাদ্য জোগাড় সেটা করারও ক্ষমতা থাকবে না। একটার পর একটা জনবিরোধী সিদ্ধান্ত। ডিমনিটাইজেশন, উনি যখন সিদ্ধান্ত নেন, উনি বলেছিলেন আমি এটা গরিবদের স্বার্থে করছি, কালো টাকা জব্দ করার জন্য। আমি যদি এটাতে ব্যর্থ হই, 50 দিন পরে আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও। 50 দিন নয়। আজকে ভারতবর্ষের মানুষ ডিমনিটাইজেশনের প্রয়োগের ফলে দেখা গেল যারা নরেন্দ্র মোদীর বন্ধুস্থানীয় ভারতবর্ষের শিল্পপতি, তাদের সমস্ত কালো টাকা সাদা করে দেওয়ার জন্য উনি ডিমনিটাইজেশন চালু করেছিলেন এবং সেটা করতে গিয়ে ভারতবর্ষের 1 সপ্তাহের মধ্যে 42 লক্ষ লোক কর্ম হারিয়েছিলেন। 1 টাকাও কালো টাকা ভারতবর্ষের রিজার্ভ ব্যাংকে আসেনি। যারা কালো টাকার মজুদদার, তাদের সমস্ত কালো টাকা উনি সাদা করে দেওয়ার সুযোগ দিয়েছিলেন। কারণ নরেন্দ্র মোদী সাহেব তাদের কাছে বাধ্য, তাদের টাকায় উনি ক্ষমতায় এসেছিলেন, তাদের টাকায় গরিব মানুষের কাছে টাকা বিলিয়েছিলেন, তাদের টাকায় ভারতবর্ষের মিডিয়াকে উনি কন্ট্রোল করেন ভারতবর্ষের মানুষকে প্রভাবিত করার জন্য। তারপরে জিএসটি প্রয়োগ করে ভারতবর্ষের সমস্ত শিল্প, ছোট বড় শিল্প প্রতিষ্ঠান সবগুলিকে শেষ করে দিয়েছে। কোটি কোটি লোক বেকার হয়েছে। ভারতবর্ষের ছোট বড় ব্যবসায়ীদেরকে পথে বসিয়ে দিয়েছেন। আজকে ভারতবর্ষের অর্থনীতি গভীর সংকটে, গভীর সংকটে। তারপরে লকডাউন, ওনার অজ্ঞতার কারণে আজকে সারা ভারতবর্ষ ভুগছে। লকডাউনের কারণে ভারতবর্ষে 42 কোটি লোক কর্মচ্যুত হয়েছে, কাজ হারিয়েছে। সতর্কবাণী যেটা রাহুল গান্ধী করেছিলেন আমার পূর্ববর্তী বক্তা, সেটা যদি শুনতেন, ভারতবর্ষের আজকে এই বিপর্যয় ঘটত না। উনি যখন নামাস্তে ট্রাম্পকে খুশি করার জন্য যখন সভা করছিলেন, তার আগে কিন্তু এই সতর্কবাণী উচ্চারিত হয়েছিল, কিন্তু উনি
শুনেননি? ট্রাম্পকে খুশি করতে গিয়ে ভারতবর্ষের হাজার হাজার কোটি টাকা খরচ করে সভা করে সেই করোনা ভাইরাসকে সারা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছেন। আজকে তার ফল সারা ভারতবর্ষ ভুগছে। ভারতবর্ষের অন্নদাতা কৃষক, ভারতবর্ষের মেরুদণ্ড কৃষক। কৃষক দুর্বল মানে ভারতবর্ষ দুর্বল, কৃষক সমাজ দুর্বল, শহরাঞ্চল দুর্বল। ভারতবর্ষের কৃষক যদি দুর্বল হয়, ভারতবর্ষের অর্থনীতি মুক্ত হয়ে পড়বে। আজকে উনি যে আইনটা এনেছেন সেটা কৃষকদের শোষণ করার জন্য, কৃষকদের যাতে লুট করতে পারে ওনার কয়েকজন শিল্পপতি, 3-4 জন শিল্পপতি আইনটা তাদের সাথে করে দিয়েছেন। আজকে সারা ভারতবর্ষের কৃষকদেরকে লুটার একটা সুযোগ করে দিয়েছেন। কৃষকরা আজকে জমি চাষ করবেন, কোন জমিতে কোন ফসল হবে সেই শিল্পপতিরা ঠিক করে দেবেন, নাহলে ওনারা বলবেন ফসলটা আমরা কিনবো না। আগে মান্ডিতে বিক্রি হতো, আজকের এই আইনের ফলে মান্ডি প্রথা বিলুপ হয়ে গেছে। আপনি ফসল এই কয়েকজন কর্পোরেট সেক্টরের কাছে বিক্রি করতে হবে, ওনারা ঠিক করে দেবেন কোন জমিতে কোন ফসল হবে, ওনারা ঠিক করে দেবেন দামটা কি হবে, এবং এগ্রিমেন্টের শর্ত কর্পোরেট সেক্টর ঠিক করে দেবেন। আজকে এমন বিল, এমন আইন এনেছেন, কৃষকদের আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই। আর এই কৃষক দুর্বল মানে ভারতবর্ষের সমস্ত শ্রেণীর মানুষকে দুর্বল করা, ভারতবর্ষের অর্থনীতিকে শেষ করে দেওয়া। আজকে উনি সারা ভারতবর্ষে এই বিলগুলি এনে আগুন লাগিয়ে দিয়েছেন। আজকে সারা ভারতবর্ষে রাহুল গান্ধীর নেতৃত্বে কৃষকরা আন্দোলনে সামিল হয়েছে। রাহুল গান্ধীর ডাকে সারা ভারতবর্ষের সমস্ত দল আজকে রাস্তায় নামছে, সমস্ত মানুষ আজকে রাস্তায় নামছে। এবং আমরা বিশ্বাস করি নরেন্দ্র মোদী যে কৃষক বিরোধী আইন এনেছেন, উনি কৃষকদেরকে শেষ করতে গিয়ে আমরা বিশ্বাস করি নরেন্দ্র মোদী নয়, ভারতবর্ষের বুক থেকে এই বিজেপি নামক একটা দলকে মানুষ শেষ করবে এবং ভারতবর্ষের থেকে এটা বিলীন হবে। ত্রিপুরা রাজ্যে যে প্রতিশ্রুতিগুলি দিয়ে এসেছিল, আজকে 30 মাসে মানুষ হতাশ। সেই কর্মচারী বলুন, শ্রমিক বলুন, যুবক বলুন, একটা প্রতিশ্রুতি পালন করেনি। আজকে রাজ্যের মানুষ বিজেপির থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। রাজ্যের মানুষ চাইছে কংগ্রেস সরকার গড়ুক এ রাজ্যে, কারণ মানুষ দেখেছে 25 বছর সিপিএম এর অত্যাচার, অনাচার, দলবাজি, দুর্নীতি, মানুষের যে অধিকার, সমস্ত অধিকারকে কেড়ে নিয়েছিল বামফ্রন্ট সরকার। আপনি যত বড় মেরিটোরিয়াস হন, আপনার পরিবারের সন্তান যত বড় যোগ্যতাই থাকুক, তার চাকরি পাওয়ার কোনো অধিকার ছিল না। যদি না লাল ঝান্ডা ধরে রাস্তায় ইনকলাব জিন্দাবাদ করতো, তার কোনো লেখাপড়ার দরকার ছিল না, চাকরি হয়ে যেত। সেই কারণে আজকে 10,323 জন লোক চাকরি পেয়ে বামফ্রন্টের কুকর্মের ফল আজকে হাইকোর্ট তাদের চাকরি বাতিল করেছে। হাইকোর্ট 10,300 ব্যাপারে যখন সিলেকশন প্রসিডিউরটা দেখছিলেন হাইকোর্ট, তখন দেখেছিলেন ইন্টারভিউর নামে চরম প্রহসন করেছে ত্রিপুরা রাজ্যের বেকারদের সাথে। যেখানে একদিনে যে ইন্টারভিউ হয়েছে, যে লোককে দেখিয়েছে, সেখানে দেখা যায় তাদের যদি ইন্টারভিউ 5 মিনিট করে নেয়, সেটা 7 দিনও শেষ করতে পারে না। কিন্তু দেখা গেছে তাদের ইন্টারভিউ 3 ঘন্টায় শেষ হয়েছে, কারো পেছনে 5 সেকেন্ডও পড়েনি। মেলার মাঠ থেকে লিস্ট গিয়েছিল, কারো কোনো ইন্টারভিউ হয়নি। সেখানে যাদেরকে চাকরি দেওয়ার কথা বলেছে তাদেরকে সিলেক্টেড লিখে দিয়েছে। দেখা গেছে 45% মার্ক যারা যে পেয়েছে সে সিলেক্টেড, 85% মার্ক যে ছেলেটা পেয়েছে তাকে লিখেছে নট সিলেক্টেড। মানে এমন একটা পর্যায়ে গিয়েছিল ত্রিপুরা রাজ্যের মানুষের কোন সাংবিধানিক অধিকার
তাদের কোনো অধিকার পাওয়ার কোনো রাস্তা ছিল না যদি না রাস্তায় দাঁড়িয়ে লাল ঝান্ডা নিয়ে ইনকলাব জিন্দাবাদ করত। মানুষ নিজের ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখায়, লেখাপড়া শিখাতে গিয়ে কারো ব্যাংক লোন নেন, কারো বাড়ি বন্ধক দিয়ে দেন, কারো জীবনের সর্বস্ব ইনকাম উজাড় করে দেন ছেলেটাকে প্রকৃত শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষা দিলে পরে তার ছেলে ভবিষ্যতে একটা ভালো চাকরি পাবে, কিন্তু বামফ্রন্ট আমলে সেটার কোনো মূল্যায়ন ছিল না, যার ফলে মানুষ তাদেরকে ক্ষমতাচ্যুত করেছিল। আজকে 30 মাসে বিজেপি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলির কথা বলেছিল সবগুলি ভুলে গেছে, একটা পালন করেনি। সেটা কর্মচারীদের 7 পে কমিশন বলুন, এমজিএম রেগা 340 টাকা বলুন, যে সামাজিক ভাতা 2000 টাকা বলুন, বেকার সমস্যা আজকে 7.5 লক্ষের উপরে, একটা বেকারের সমস্যার সমাধান হয়নি। বেকার দিনের পর দিন বাড়ছে। পাহাড় গ্রামে মানুষ না খেয়ে মরছে, তাদের ন্যূনতম যে অধিকার। আজকে পাহাড়ে আমি অনেক জায়গায় ঘুরেছি, রাস্তা নেই, ঘাট নেই, স্বাস্থ্য পরিষেবা বলতে কিছুই নেই। যদি কোথাও কোনো হসপিটালের বিল্ডিং থাকে সেখানে কোনো ডাক্তার নেই, নার্স নেই, জলের কোনো ব্যবস্থা নেই। সমস্ত পাহাড়ে আজকে হাহাকার, ক্ষুধার তাড়নায় কেউ আত্মহত্যা করছে, কেউ এমনিতেই মরে যাচ্ছে। এমন একটা পজিশনে ভারত ত্রিপুরা রাজ্য এখন, রাজ্যের প্রতিটা মানুষ আজকে